আসসালামু আলাইকুম দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এবার নিজের রাজনীতি ক্যারিয়ারই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সেই নিজের রাজনীতি এবার তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এরকম একটি রিপোর্ট আমাদের সামনে আসছে। আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কি খুবই শীঘ্রই তার ক্ষমতা রদবদল হতে যাচ্ছে কিনা সে দেশে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা জানি যে 28শে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ বাহিনী হামলার ফলে ইরানের যে একটি বালিকা বিদ্যালয়ে যে হামলা হয়েছিল, সেখানে 160 জন না কতজনের মতন সেখানে শিক্ষার্থী হতাহত হয়েছিল। সেই ঘটনার বিষয়টি ট্রাম্প এতদিন পরে আবার মুখ খুলল, যে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। চলুন আমরা মূল আলোচনায় যাই। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। তো ট্রাম্প কিভাবে তার এই যে আজকে তার ক্ষমতাকে হারানোর পথে, দেখুন, যেখানে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মোড়ল রাষ্ট্র হিসেবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত বলা চলে, তবে কিছু কিছু জায়গায় তিনি ব্যর্থ, সেই ব্যর্থতার দিকে নাই গেলাম। কিন্তু তিনি এখন পর্যন্ত সারা বিশ্বে অপরাশক্তি রাষ্ট্র এবং মোড়ল রাষ্ট্র। তিনি বিশ্বর অর্থনীতি, রাজনীতি সকল দিক দিয়ে তিনি সব শ্রেণীর সকল রাষ্ট্রেরই ভিতরেই কিন্তু তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করে। সেটা পরাশক্তি রাষ্ট্রই হোক আর দুর্বল রাষ্ট্রই হোক, প্রত্যেকটা দেশেই দেখবেন প্রত্যেকটা রাজনীতিতে তার অভ্যন্তরীণ একটা হস্তক্ষেপ আছে। সেই হস্তক্ষেপ করতে গিয়ে এবার নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন, গতকালে এখানে একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে তার নিজের দল রিপাবলিকান সিনেটরদের তীব্র বাকবিতণ্ডার মুখে তিনি পড়ে যান এবং তীব্র একটা প্রতিরোধের মধ্যে পড়ে যান। সেখানে এই যে ইরানের সাথে যুদ্ধ, গত 4 মাস 5 মাস ধরে যুদ্ধ চলাকালীন সময়, এটা মার্কিন প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে যে সর্বোচ্চ 90 দিনের পর্যন্ত তিনি সামরিক শক্তি বা সামরিক তিনি নিজের অধীনে রাখতে পারেন, সেখানে তার নিয়ন্ত্রণ করতে পারেন, বা যে কোনো কাজে সে ব্যবহার করতে পারেন। কিন্তু এটার পরে যখন যাবে তখন অবশ্যই সেখানে ডেমোক্র্যাটদের সেখানে পারমিশন নিতে হবে, সিনেটরদের পারমিশন নিতে হবে। তো এই পারমিশন নিতে গিয়েই আজকে এই অবস্থা তৈরি হয়েছে, যেখানে তার নিজের দল রিপাবলিকান সিনেটর, যেখানে তারা ডেমোক্র্যাট পার্টির যে যারা সিনেটর আছে তাদের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ এই যুদ্ধের বিপক্ষে বা দীর্ঘদিনের যুদ্ধের যে এই যে ট্রাম্পের যে পাওয়ার, রাষ্ট্রপতির যে একটা পাওয়ার, প্রেসিডেন্সি পাওয়ার, যে প্রেসিডেন্টের তার নিজস্ব পাওয়ারে সে তাদের দেশের সামরিক শক্তি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা সময় সীমাবদ্ধ থাকা দরকার। এই বিষয়টি নিয়ে তারা একটা ভোটাভুটি করেছিলেন। সেই ভোটাভুটির মধ্যে সেখানে 4 জন রিপাবলিকান সিনেটর তারা ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছিলেন। তাদের যে দাবি ছিল যেখানে প্রেসিডেন্সের পাওয়ার কমিয়ে দেওয়ার জন্য এবং এই যুদ্ধ থেকে ফিরে আসার জন্য। তো এই বিষয়টা নিয়ে ট্রাম্পের সাথে ব্যাপকভাবে এই রিপাবলিকান সিনেটরদের মধ্যে ব্যাপকভাবে বাকবিতণ্ডা হয় এবং তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তোলে, তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। যেখানে ইরান যুদ্ধে অনেকে বলার চেষ্টা করেছে যেখানে 2-4 সপ্তাহ হলেই এনাফ, সেখানে 2-4 মাস হয়ে গেছে কিন্তু ট্রাম্পের এখানে তেমন সফলতা নাই। এই বিষয়টি ভাবি তুলেছে মার্কিন সিনেটরদের, কারণ এত অর্থ ব্যয় করে ইরান যুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্র কি পেল, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু আলোচনা করছে। তারা বলতেছে যে এই যে আজকে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে যে তাদের চলমান যুদ্ধ, সেই চলমান যুদ্ধ সেখানে যুক্তরাষ্ট্রের তেমন কোনো সফলতা ছাড়াই ইরানের সাথে তারা চুক্তিতে গিয়েছে। এই চুক্তির বিষয় নিয়ে তারা বেশ সংশয় প্রকাশ করেছে এবং এই বিষয়টি নিয়েই তারা বলছে যে এখানেই আমাদের প্রেসিডেন্টের সবচেয়ে ব্যর্থতা। এই ব্যর্থতার দায় প্রেসিডেন্ট নিজে নিতে চায় না। তিনি বলছে তারা যারা এই বিষয়ে কথা বলছে তারা বোকা। আমরা জানি সবসময় তিনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, সেটা নিজের দেশ হোক বা অন্য দেশ হোক, সবাইকে, যে কোনো রাষ্ট্রপতিকে, যে কোনো প্রধানমন্ত্রীকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তিনি মনে হয় যে পৃথিবীর একমাত্র পরাশক্তি, তার সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা এ পর্যন্ত কারণ নেই। সেই দৃষ্টিকোণ থেকে সেইভাবে তিনি কথা বলেন। যে কোনো দেশে যত বড় বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র প্রধান যাক না কেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে ট্রাম্পের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এটা আমরা প্রতিনিয়ত দেখি, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখিয়ে থাকি যে ট্রাম্প যে কোনো দেশের প্রেসিডেন্ট, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, যে কোনো ধরনের মন্ত্রী যাক না কেন, তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ছোট ভাইয়ের মতো মনে করে, এরকম একটা ভাব নিয়ে বসে থাকে সে। আমরা এই দৃশ্যপটগুলো দেখি। কিন্তু এই যে এত অহংকার, দাম্ভিকতা, এত কিছু থাকার পরেও আজকে ইরান যুদ্ধে এসে যখন নাকানি চুবানি খেয়ে যখন তার সৈন্যগুলো একদম দুমড়ে মুচড়ে গেছে, ঠিক সেই সময় এই অবস্থার জন্য কে দায়ী? এই অবস্থার জন্য ট্রাম্পকেই দায়ী করছে। এবং আগামী যে এই যে বিশেষ সম্ভবত অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচন,
সেই নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের যে ভরাডুবি হতে যাচ্ছে, সে দেশের জনগণ যে আজকে রিপাবলিকানদের উপরে ক্ষিপ্ত, এই বিষয় নিয়েই আজকে রিপাবলিকান সিনেটররা বেশ চিন্তিত যে এর কারণে, এই প্রেসিডেন্টের কারণে, তার তার যে সমস্ত দ্বিমুখী সিদ্ধান্তের কারণে আজকে আমাদের দেশের জনগণ আমাদেরকে আর চাচ্ছে না, আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। কারণ এই যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু জ্বালানির ঊর্ধ্বগতি, সবকিছু নিয়েই সে দেশের জনগণ এখন তাদের লাইফটাকে পরিচালনা করতে গিয়ে তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু ফলাফল কি হচ্ছে? ফলাফল এই ইরান যুদ্ধে গিয়ে তারা কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতেছে। এই বিষয়টি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রকে, যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কি খুব শীঘ্রই তারা হারিয়ে ফেলছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা বেশ চিন্তিত। আর এটার জন্য সম্পূর্ণ তারা ট্রাম্পকে দোষারোপ করছে। ট্রাম্পকে বলতেছে যে ট্রাম্পের কারণে আজকে আমাদের দেশের যে একটা ক্ষমতা, আমাদের দেশের যে একটা আধিপত্য, সেই বিষয়গুলো কিন্তু আজকে ট্রাম্পের কারণে, ভুলের কারণে তা আমরা এগুলো হারাতে বসেছি। এবং ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যারা আছে তারাও ট্রাম্পকে দায়ী করতেছে যে ট্রাম্পের এই সমস্ত দ্বিচারিতা বা ট্রাম্পের যে মানে এককভাবে যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো আজকে ন্যাটোভুক্ত রাষ্ট্রের যে একটা ক্ষমতা, ন্যাটো জোটের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাও কিন্তু অনেকটা খর্ব করে তুলেছে। যার কারণে তারাও ক্ষিপ্ত আজকে ট্রাম্পের উপরে। এখানে এক তথ্য উঠে এসেছে, এই ইরান যুদ্ধে গিয়ে 29 বিলিয়ন, যেটা ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছে, 29 বিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করেছে। এটা পরিমাণটা আসলে যতটুকু বলেছে তার চেয়ে ডাবল বা তার চেয়েও বেশি হতে পারে, যেটা হয়তো বা অন্তরালে রয়ে গেছে, সেটা প্রকাশ করছে না। কিন্তু বিষয়টি হচ্ছে যে আসলে যে এতগুলো অর্থ ব্যয় করে তারা আসলে ইরান থেকে কি পেল? সর্বশেষ কিছু পেয়েছে? পায়নি। শুধু পেয়েছে তাদের ব্যর্থতা, শুধু পেয়েছে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো, তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো আছে, তাদের কাছ থেকে কিছুটা হাস্যরস, উপহাস, এগুলো পেয়েছে, আর কিচ্ছু পায়নি। দর্শক, এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের এখন সবাই বলার চেষ্টা করছে, অনেক বিশ্লেষকরা বলার চেষ্টা করছে যে আগামী দিনে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার অনেকটাই প্রশ্নের মধ্যে পড়ে যেমন গেছে, এবং আগামী দিনে যে তার সাথে যে চ্যালেঞ্জ করবে প্রতিপক্ষের সাথে, সেই চ্যালেঞ্জ করবে যে এই অবস্থান থেকে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। যার কারণে হয়তোবা তার সামনের যে রাজনৈতিক ধ্বংসের দিকে যেতে পারে। আমরা যতটুকু জানি, যে যতটুকু বিষয় পরিষ্কার করে বুঝতে পারছি যে আসলে ট্রাম্পের আগামী দিনের নির্বাচনে, ট্রাম্পের যদিও বিজয় করতে পারে মধ্যবর্তী নির্বাচনে, সেই নির্বাচনটা হবে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পকে বোঝা যাবে যে আসলে ট্রাম্পের ফাইনালি নির্বাচনের পথটাকে সে কতটুকু জোরদার করতে পারে। এখন যদি তার নীতি এগুলো যদি আদর্শ এগুলো পরিবর্তন না করতে পারে, তাহলে খুব শীঘ্রই ট্রাম্পের পতন যে নিশ্চিত, এটা অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছে। অপরদিকে আমি একটা কথা বলেছিলাম, যেখানে আমরা জানি 28শে ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যৌথ বাহিনীর ইরানের উপর বর্বরচিত হামলা শুরু হয়, সেই সময় একটা ইরানের একটা মানে বালিকা বিদ্যালয়, অর্থাৎ মেয়ে যে গার্লস স্কুলে, সেই গার্লস স্কুলের উপরে একটা একদম মানে অতর্কিত একটা হামলা হয়, সেখানে অসংখ্য মেয়ে শিক্ষার্থী সেখানে কিন্তু নিহত হয়। সেই বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন পরে আজকে মুখ খুলেছে যে আসলে সেই হামলাটা কে বা কাহারা করেছে বা কাদের কারণে এই ভয়াবহ ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত না। মানে নিজের যে একটা দায়, সেই দায়টা সে স্বীকার করতে নারাজ। অর্থাৎ তিনি বলার চেষ্টা করতেছে যে আসলে এখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, অনেকেই করেছে। কার ক্ষেপণাস্ত্রে আসলে এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সেটা বলা যাবে না, সেটা নিশ্চিত না, সেটা প্রমাণিত না। তার মানে কি বোঝাতে চাচ্ছে? যে আজকে আমরা যখন জানি যে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহিনী মিলে তারা যে এই যে ইরানের উপর আক্রমণ করেছিল, এই আক্রমণটা এখন যে তার কথার মধ্যে দিয়ে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখানে শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর আক্রমণ করেনি, এখানে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র জড়িত আছে। এই যে ট্রাম্পের যে কথাটা তিনি বলছেন, যে কথাটা বলছেন যে নিশ্চিতভাবে বলা যাবে না যে হ্যাঁ, যে এই বালিকা বিদ্যালয়ের হওয়া ভয়াবহ যে হামলা, এই হামলায় কে করেছে বা কার হামলায় এই এত বড় ক্ষতি হয়েছে, এটা নিশ্চিত না। কারণ এখানে অনেক দেশের ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো নিক্ষিপ্ত হয়েছে। এখন কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে, কার অস্ত্রে, কার বিমান হামলায় আসলে এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখানে বলা যাবে না। সেখানে কিন্তু 175 জনের মতো শিক্ষার্থী, যেটা আমি শুরুতে বলেছি 60-70 জনের মতো, 175 জনের মতো শিক্ষার্থী সেখানে কিন্তু নিহত হয়েছিল, যেটা অত্যন্ত
মানে একটা নিন্দনীয় কারণ ছিল, নিন্দনীয় ঘটনা ছিল। বিশেষ করে একটা শিক্ষার্থী একটা শিক্ষালয়ের উপরে এরকম বর্বরোচিত হামলা, এটা আসলে বিশ্ব কোনোভাবেই মেনে নিতে পারে না। যেটা ইরানকে আরো শক্তিশালী করে দিয়েছে। এই যে আজকে মানে যে সমস্ত শিক্ষার্থী, শিশু শিক্ষার্থী, শিক্ষক নিহত হয়েছে সেখানে। এই যে বালিকা বিদ্যালয়, এখানে অসংখ্য শিশু ছিল, অসংখ্য শিশু ছিল। যাদেরকে নির্মমভাবে এভাবে হত্যা করার এই কারণটাই ইরানকে আরো শক্তিশালী করেছিল। তাদের মানসিক শক্তিশালী হিসেবে তাদের কিন্তু আজকের এই যুদ্ধের বিজয় হিসেবে তারা কিন্তু আজকে সেখান থেকে শক্তি পেয়েছে, শক্তি সঞ্চার করেছে। যার কারণে আজকে এই বিষয়টি নিয়ে আমাদের সামনে যেটা আসছে সেটি হচ্ছে এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতদিন পরে এসে এই স্কুলের উপর হামলার বিষয়টি নিয়ে তিনি কিন্তু একটা সন্দেহ তৈরি করে দিয়েছে। এটা আসলে কতটুকু বাস্তব সেটা জানা নেই। তবে এখানে তিনি একটা কথা বলেছে যে সেখানে অনেকগুলো চারদিক থেকে ক্ষেপণাস্ত্র ছুটছিল। কার ক্ষেপণাস্ত্রে এই বিষয়টি ঘটেছে বা এই ঘটনাটা ঘটেছে এখন বলা যাবে না। তবে এখানে শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ছিল না, এই বিষয়টি প্রায় নিশ্চিত। এখানে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র সরাসরি জড়িত ছিল এবং তাদের দেশের ক্ষেপণাস্ত্র তারা ইরানের উপর ব্যাপকভাবে তারা কিন্তু ছোড়া শুরু করে দিয়েছিল, যার প্রতিফলন আজকের এই ভয়াবহ নির্মম একটা হত্যাকাণ্ড ঘটেছিল। আর ইরান এটা পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছিল বিদায় আমরা যতটুকু আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে তার প্রতিরোধ গড়ে তোলার সময় তিনি মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রের উপর ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়, যেটি নাকি ইরানের গোয়েন্দা সংস্থা হয়তো বা টের পেয়েছিল যে হ্যাঁ, আসলে এই হামলাগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে হয়নি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা ভয়াবহ আমাদের উপর আক্রমণ করেছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল ইরানকে যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, ইরানকে যে কোনোভাবে থামাইতে হবে। কিন্তু হিতে বিপরীত ইরানকে থামাতে গিয়ে এখন ইরানের দাসত্ব তাদেরকে করতে হবে, যে পরিস্থিতিটা আমরা বর্তমান লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলো তারা কিন্তু এখন কি করতেছে, ইরানের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে, ইরানের জোটে যাওয়ার চেষ্টা করতেছে। নানান রকমের অজুহাত দিয়ে তারা এখন ইরানের গুণগান গাওয়া শুরু করে দিয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে মতামত জানতে চাচ্ছি যে আসলে এই যে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পথে, অন্যদিকে ইরানের মধ্যে যে তাদের রাজনৈতিক উত্থান মধ্যপ্রাচ্যের, সেটি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গা থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।